দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছে বিজয়ানাতুল কলি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। পারস্পরিক অবিশ্বাস থেকেই জুলাই অভ্যুত্থানের রাজপথে থাকা দলগুলোর নতুন দাবিতে ফের নেমেছে রাজপথে। নিউজ 24 এর সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ইসলামিক দলগুলোর কিছু দাবির সাথে তিনিও একমত, তবে পিআর পদ্ধতি চান সংসদের উচ্চকক্ষে। পাশাপাশি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে তিনি। তবে এই সব সিদ্ধান্ত সবই আলোচনার টেবিলে হতে পারে বলেও জানিয়েছেন তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের। রাজপথের সামনের সারি থেকে অন্তর্বর্তী সরকারের অংশ হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে এখন অবিশ্বাস। বারবার সংলাপ আলোচনায় কমছে না দূরত্ব। এমন পরিস্থিতিতে আগামী 18 তারিখ 7 দফা দাবিতে সমাবেশের ডাক জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোর। যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নিউজ 24 এর মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, যেই আলোচনা টেবিলে বসে করা যায় তা নিয়ে রাস্তায় নামা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি যতদূর মনে করি যে এই পরিস্থিতিতে আসতো না যদি ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো আরো সদিচ্ছা দেখাতো এবং সকল দিক থেকে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হতো। কিছু বড় বড় প্রশ্নে এখন গিয়ে শেষ পর্যন্ত বিষয়গুলো আটকে গেছে। সেখানেও আমি মনে করি যে আরো সদিচ্ছা দেখাতে পারলে সেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। এরকম যদি চলতে থাকে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা অংশ আন্দোলন করছে আর একটা অংশ নির্বাচন মুখী হচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের জন্য তো এটা একটু কঠিনই সেদিকে এগিয়ে যাওয়া। পরবর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সহ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে জামাতে ইসলামীর সাথে একমত শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে তা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন তিনি। এই ফ্যাসিবাদ কায়েম করার ক্ষেত্রে জাতীয় পার্টির একদম সরাসরি অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এই গণঅভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। শক্তিশালী একটা উচ্চ কক্ষ থাকলে আমার মনে হয় এই জায়গায় নিম্নকক্ষের যেই একচ্ছত্র আধিপত্য সেটা একটা চ্যালেঞ্জের মুখে থাকবে এবং একটা জাতীয় ঐক্য ছাড়া যে কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। এই শিক্ষার্থী উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সেই সুযোগে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ তৈরি হবে, যা জুলাই অভ্যুত্থানের মর্যাদাকে নষ্ট করবে। বেটার নেগোসিয়েশনের জন্য হয়তো কেউ বড় দাবি করছে বা কেউ মনে করছে যে এটা ছাড় দিলে আর কিছু হয়তো ছাড় দিতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির সুযোগ নেই। কেউ এটা চাইলে তা বাস্তবায়ন করতে হবে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে। এমনটাই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম। দর্শক, এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। গুলশানে ইইউ অফিসে আলোচনা হয় 1 ঘন্টার বেশি সময় ধরে। বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 সদস্য, আর ইইউ পার্লামেন্টের পক্ষে ছিলেন 12 সদস্য। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অনুধাবন করেছেন বাংলাদেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে সম্ভব নয়। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সব সময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায়, যেটা খসরু ভাই বলেছেন, যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্যমত হয়ে গেছে
এবং আলোচনা অব্যাহত আছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? আমির খসরু বলেন, প্রচলিত পদ্ধতিতে জনগণ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না এমন হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির আমির মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ ফৌজুল করিম ওরফে চরমোনাই পীর রাজধানীর আজিমপুরে গণসমাবেশ থেকে এমন মন্তব্য করেছেন তিনি। এই গরিবের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভ্যাট এবং ট্যাক্স দিয়ে হাজার নেতারা আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে, অথচ আমার দেশের হাজারো গরিব মানুষ একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকিয়ে মরে। তাদেরকে দেখার কেউ নাই, তাদের কাছেও কেউ থাকি না। জুলাই সনদ ঝুলিয়ে রেখে নির্বাচন না দিলে লাভবান হবে পতিত ফ্যাসিস্ট শক্তি। আর জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই মন্তব্য করেছে বিএনপি। আর ঐক্যমত্য কমিশন বলছে অক্টোবরে চূড়ান্ত সুপারিশ দেবে তারা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন ব্রিফিংয়ে। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে তারা কমিশনের এজেন্ডায় ছিল না। সবার রাজনৈতিক অধিকার আছে যে কোনো বিষয়ে দাবি জানানোর, তবে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা। আর রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। আর এদিকে আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকে মুলতবি হলেও অক্টোবর 16 নাগাদ আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি, তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে, যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে ভিডিও কলে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় IMF এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনূসের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলায় প্রস্তুত আছে নিউ ইয়র্ক পুলিশ, তবে সেই ক্ষেত্রে দেশে সব ঠেকানো সম্ভব নয়, এমনটা মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামী 23 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রসঙ্গে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ধরেই নেওয়া হচ্ছে যেখানে বিক্ষোভ হবে সেখানে বিক্ষোভ হবে, আর আশা করা যায় NOPD সামাল দিবে সেটি। আর উপদেষ্টা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারি প্রতিনিধি দলে থাকছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। অধিবেশনে সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আর এবারের এই অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান এবং এই সংকটের বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করা হবে। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই। ওই দেশের সরকারের তারা এটা দিতে বাধ্য। শুধু ইলেকশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে
আমি আসলে খুব আশঙ্কা করছি না কেন যে এনওয়াইপিডি সে ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। জুলাই হত্যাকাণ্ডে জড়িত মানবতা বিরোধী অপরাধে যে বাহিনীরই সদস্য জড়িত থাকুক যেন পার না পায়। যারাই গুম খুন করেছে সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে তিনি বলেন, এই বিচার এমন দৃষ্টান্ত তৈরি করুক যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। নাহিদের বাকি সাক্ষ্য অনুষ্ঠিত হবে কাল। দেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কবর রচনা করে জুলাই গণ অভ্যুত্থান। নাহিদ ইসলাম সহ কয়েকজন অকুতোভয় শিক্ষার্থীর নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে মানুষ হত্যার লাইসেন্স দেয় ফ্যাসিস্ট সরকার। তাতেও শেষ রক্ষা হয়নি, তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। সেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন আন্দোলনের অন্যতম নায়ক ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। আদালতে তুলে ধরেন কিভাবে ছাত্র আন্দোলন রূপ নিল প্রবল গণ আন্দোলনে। বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না। বিগত ১৭ বছর যারাই গুম খুন করেছে সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারাই জনগণের উপরে এই হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে, ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এর আগে এই মামলায় শেষ হয় সম্পাদক মাহমুদুর রহমানের জেরা। সাক্ষ্য জেরায় তিনি তুলে ধরেন ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পরিণতি। জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। এদিকে ট্রাইব্যুনাল ২তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা। তিনি ট্রাইব্যুনালকে বলেন, সন্তানকে পুড়িয়ে মেরেছে যারা, কেউ যেন ছাড় না পায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নতুন কর্মসূচি দিয়ে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর প্রায় ৩ ঘন্টা পর সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। রাজধানী ছাড়াও সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এদিকে দাবি দেওয়া যাচাই করতে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেলা ১১টার দিকে ৭ রাস্তা মোড় অবরোধ করে। এ সময় পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সতর্ক অবস্থান নেয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ৪ দফা দাবি জানান। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করার দাবিও জানান তারা। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। তো আমাদের এটা অধিকার, এটা সংবিধানে আছে যে আমরা ডিপ্লোমা পাস করার পরে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবো। তারা কাজের দক্ষতা অনুযায়ী একটা পোস্টে যায়, সেই পোস্টে আর এমনি এমনি আমাদেরকে নেবে না, আমাদের দক্ষতা অনুযায়ী আমাদের আমরা সেই প্রতিষ্ঠানটা চালাইতে পারি, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। পরে বুধবার বেলা ২টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। তাদের শিক্ষক রয়েছেন, তাদের ক্যাম্পাসে অনেক নেতাকর্মী রয়েছেন, তো সবার সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে কাজটি করব। আজকে হয়তো কিছুটা ভোগান্তি হয়েছে, ফার্দার যেন এটা কম হয় এ বিষয়ে আমরা কাজ করব। ৭ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। প্রমোশন না চেয়ে উল্টো ডিমোশন চেয়ে, মানে নবম গ্রেড থেকে ১০ম গ্রেডে চাকরি চাচ্ছে, এত পরিমাণ গর্ধব তারা। আগামী ২৪ সেপ্টেম্বর বরিশাল টাউন হলে সারা বরিশাল বিভাগীয় সমাবেশ পালিত হবে ইনশাল্লাহ। এদিকে দিনাজপুরের ফুলবাড়ি বাস স্ট্যান্ডে সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ হয়েছে সাভার সহ অন্যান্য জেলায়ও। শিক্ষার্থীরা জানান তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটি সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। দাবিগুলো হচ্ছে যে খানিকটা পরস্পর বিরোধী, মানে একজন একটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন, আর অন্যজনটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে এটার ভিতরে একটা কিভাবে একটা সেতু গড়ে তোলা যায় সেটার জন্য আমরা কি করছি। তো আমরা কিন্তু নিজে থেকে না, ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করছি। দর্শক, বুয়েট ক্যাম্পাসে দেশব্যাপী ডিপ্লোমাদের অরাজকতার অভিযোগে বুয়েটের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ধরনের যে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এই ধরনের কর্মসূচি থেকে কিন্তু সরে এসেছি। পরবর্তী সময়ে সেই কমিটি একটি ওয়ার্কিং কমিটি গঠন করে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটি কমিটি কিন্তু একই সাথে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা তাদের মতামতের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণ পূর্বক একটি কমিটি গঠন করা হয়েছে এবং তখন থেকেই 2-1 দিন ইন্টারভেল করে করে কিন্তু কমিটিগুলোর মিটিং সম্পাদন করা হচ্ছে এবং প্রত্যেকটি মিটিংয়ে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে প্রতিনিধি 6 জন এবং ডিপ্লোমাদের পক্ষ থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের দাবির যুক্তিকতা এবং ডিপ্লোমারা তাদের দাবির যুক্তিকতা পেশ করেছে। অত্যন্ত চমৎকারভাবে এই কমিটি যখন ফাংশন করছিল তখন ডিপ্লোমাদের যে সিন্ডিকেট অথবা ডিপ্লোমার যে নেতৃবৃন্দ তারা কিন্তু কমিটির সামনে তাদের যে 7 দফা তার পক্ষে যে যুক্তি প্রদান করেছে সেই যুক্তি খুবই দুর্বল এবং অসামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলশ্রুতিতে তারা যখন বুঝতে পেরেছে যে এই কমিটির সামনে তারা তাদের দাবির যে যুক্তিকতা তারা পেশ করতে পারেনি, বরং অসারতা সামনে এসেছে, তখন কিন্তু তারা সেই পূর্ব পরিকল্পিত এবং পূর্বে তাদের যে চিরাচরিত রূপ সেই রূপে কিন্তু তারা আন্দোলনে ফিরেছে। আপনারা অবাক হবেন, আজকে মিনিস্ট্রিতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকের ভিসি মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ডাকা হয়েছিল। সেখানে তাদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে যে কমিটি তাদের প্ল্যান্ড ওয়াইজ যে মিটিংগুলো কন্ডাক্ট করছিল তারই অংশ হিসেবে তারা আজকে সবার মতামত গ্রহণ করার কথা ছিল। কিন্তু আজকে গতকাল থেকে সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করা হয়েছে। সিন্ডিকেটগুলো আবার জেগে উঠেছে। তারা লেইম ধরনের কিছু যুক্তি দিয়ে অসারতাপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কিয়ে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিংয়ের মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল 6 থেকে 8 জন, কিন্তু সেখানে তারা প্রায় 20 জনের মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মব ক্রিয়েট করেছে। দর্শক, বুয়েট ক্যাম্পাসে কথা বলছিলেন শিক্ষার্থীরা, আমরা শুনছিলাম তাদের কথা। যাচ্ছি পরের খবরে। আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শনে করেন উপদেষ্টা। বলেন, এবার পূজা গতবারের তুলনায় আরও উৎসব মুখর হবে আর এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, সারা দেশে পূজা উদযাপনে বরাদ্দ বাড়িয়ে 5 কোটি টাকা করেছে সরকার। নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনো আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না। এটা যেন ভালোভাবে হয়ে যায়, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার।
অবাধ সুষ্ঠু রাকসু নির্বাচন নিয়ে যেন কিছুতেই শঙ্কা কাটছে না। এবার স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 6 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিনে ভোট গ্রহণ এবং গণনা সম্পন্ন করতে হবে। তবে নির্বাচন কমিশন বলছে স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব না। মতিউর মুর্তজার পাঠানো তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাকসু প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই শঙ্কায় ছাত্রদল সহ একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 6 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। তাদের দাবি, কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই দাবি মেনে নিন, না হলে কিন্তু আমরা ছাত্রদল না, সাধারণ শিক্ষার্থীরাই আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিন গ্রহণ ও গণনা সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের সাথে দেখা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মেশিনটা কিভাবে নিয়ে আসা হচ্ছে, কোন কোম্পানি থেকে নিয়ে আসা হচ্ছে এবং এই কোম্পানির স্বচ্ছতা কতটুকু, মানে ভোট কাউন্টিংয়ে মেশিন ম্যানিপুলেট করে যেন ফল এদিক ওদিক করা না হয়। নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব না। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা, এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের রাকসু নির্বাচনে 28,901 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে 2000 আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। আর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, গত 30 এবং 31 আগস্ট এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম নিতে পারেনি। আর তাদের কথা চিন্তা করে বুধবার এবং বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদানের নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেছে 1088 জন শিক্ষার্থী। আর কেন্দ্রীয় সংসদে 488 জন, ছাত্র হলে 452 জন এবং ছাত্রী হলে 148 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 622 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে 3 জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি 131 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এশিয়া কাপের সুপার 4 নিশ্চিতে আজ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। এই গ্রুপ থেকে শেষ 4-এ ভারতের সঙ্গী হতে দু দলের জন্য তাই বাঁচা মরার লড়াই। এটি নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তান। তবে স্বাগতিকরা ওমানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে। দুবাইয়ে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে আরব আমিরাত আসেনি পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। এশিয়ার ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তান নামে ভারে প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখলেও বাস্তবতা ভিন্ন। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়ান্ট হিসেবেই পা রাখে পাকিস্তান, কিন্তু বারবারই ব্যর্থ। পরিসংখ্যান সে কথাই বলে। এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কা যেখানে মোট 14 বার চ্যাম্পিয়ন, সেখানে পাকিস্তানের ঘরে শিরোপা গেছে মাত্র 2 বার। এবারও এশিয়া কাপে গ্রুপ পর্বের বাঁচা মরার সন্ধিক্ষণে দাঁড়িয়ে দলটি চলতি আসরে ওমানকে হারিয়ে শুরুটা ভালো করে সালমান আগার দল। 93 রানের বড় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল তাদের, কিন্তু পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছেন সাইম ফকররা।
শেষ ম্যাচে সুরিয়া কুমারের দলের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে সালমান আগার দল। 2 বার টি-20তে দেখায় শতভাগ জয় পাকিস্তানের। এই ম্যাচে আরব আমিরাতের হয়ে জয়ে বড় ভূমিকা রাখতে পারে ব্যাটিংয়ে মোহাম্মদ ওয়াসিম আলিসানরা। বল হাতে ভরসা হায়দার আলী জুনায়েদ সিদ্দিকের ওপর। পাকিস্তানের সায়াম ফকররা ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড, আর বল হাতে প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে শাহিন আফ্রিদি নেওয়াজরা থাকছেন সামনের সারিতে। সুখন সরকার, নিউজ 24। অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের প্রায় 600 কোটি টাকার ক্ষতি সাধন করেছে বাংলাদেশ রেলওয়ে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে এই ঋণের নামে প্রায় 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সাইফুল আলম এবং আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্বল্প দূরত্বের পথ সহজ করতে 2013 সালে দেশের 14টি রুটে ধাপে ধাপে ডেমু ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। কথা ছিল প্রায় 600 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা 20টি ট্রেন অন্তত 30 বছর সেবা দেবে। কিন্তু চালুর মাত্র 5 বছরের মধ্যেই প্রযুক্তিগত সমস্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে ডেমো। পরে ডেমো ট্রেন প্রকল্পের নানা অনিয়ম ও অসঙ্গতি খুঁজে পায় দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, নিজেরা লাভবান হতে জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্পটি পাশ করিয়ে নেয় অভিযুক্তরা। পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ঋণের নামে ইসলামী ব্যাংকের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজু হয়েছে। এদিন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আগামী সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গ্যাজেট। এতে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি সব ধরনের কেনাকাটাই হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। বিকেলে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় নতুন 7টি প্রকল্প যোগ করে মোট 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগ সাজশে প্রকল্প ব্যয় বেড়ে যায়, এ নিয়ে গবেষণা হওয়া জরুরি। উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, খুলনা পানি সরবরাহ প্রকল্প, নেস্কো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ সহ 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এই অর্থ বছরে পরিকল্পনা বিভাগে প্রকল্পগুলো নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, আগামী সপ্তাহে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গ্যাজেট প্রকাশিত হবে। বাতিল হচ্ছে দরপত্রে 10% কম বা বেশি শর্ত। সুযোগ পাবেন ছোট ঠিকাদাররাও। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, যেটা আমরা পাশ করে ফেলেছি, সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি, মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায়ে থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণের বিষয়ে জোড়াতালি দিয়ে কাজ করায় প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। অযথা ঋণের বোঝা বাড়িয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না সরকার। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5% মতো কমেছে। এর অগ্রগতির লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। এখন যা করা হয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নেপালে টানা দুদিনের সহিংস বিক্ষোভে কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। সাংবিধানিক সংকট কাটাতে আন্দোলনকারীরা রাজপথ থেকে ফের অনলাইন ভোটাভুটি করে বেছে নেয় নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে। সুশীলা কার্কি জানান, নেপালে 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন তিনি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। নেপালে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে অনলাইন থেকে রাজপথে জেনজিদের টানা 2 দিনের সহিংস বিক্ষোভে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। এরপর সাংবিধানিক সংকট কাটাতে একজন প্রধানমন্ত্রী খুঁজে বের করতে রাজপথ থেকে ফের চলে যান অনলাইনে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন হামি নেপাল তাদের ডিসকর্ড চ্যানেল ইউথ এগেইনস্ট করাপশনে ভোটের আয়োজন করে। 1.5 লাখেরও বেশি সদস্যের এই চ্যানেল ঘণ্টাব্যাপী উত্তপ্ত আলোচনায় উঠে আসে দুর্নীতি দমন, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার, স্বাস্থ্যসেবা ও পুলিশের জবাবদিহি সহ নানা ইস্যু। অবশেষে ভোটের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি 73 বছর বয়সী সুশীলা কার্কি। শপথের পর ঘোষণা দেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন তিনি। বিবিসি নেপালিকে দেয়া ওই সাক্ষাৎকারে জেনজিদের আন্দোলন চলাকালীন হত্যা, সহিংসতার তদন্ত এবং আগের সরকারের সীমাহীন দুর্নীতি তদন্তের বার্তা দেন সুশীলা কার্কি। মুখ খোলেন তার নয়া মন্ত্রিসভা নিয়েও। প্রথমে আমরা 10-11 জন সদস্যের একটি মন্ত্রিসভা করব। আগের সরকারে কি আকারে দুর্নীতি হয়েছে সেটা আগে জানা প্রয়োজন। আমরা তদন্ত শুরু করতে পারলে পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা নিশ্চিতভাবেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করব। এই সময় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তার নানা পরিকল্পনা ও চ্যালেঞ্জের কথা জানান তিনি। শিগগিরই নির্বাচন কমিশনকে সক্রিয় করা হবে। ভোটার তালিকা হাল নাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে 6 মাসে সেটা করা সম্ভব। এরই মধ্যে তার সরকারের বিরুদ্ধে জেনজিদের একাংশের ক্ষোভ নিয়ে নিজের অবস্থান জানান সুশীলা। বলেন, যতটা সম্ভব জেনজিদের যৌক্তিক দাবি মানার চেষ্টা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।